তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তা কক্ষের সবশেষ। মার্চে করোনার আরও একটি আঘাত আসতে পারে, সবাইকে সতর্ক থাকার পরামর্শ প্রধানমন্ত্রী। বারো থেকে 14,000 মুক্তিযোদ্ধার সনদ নিয়ে তদন্ত চলছে। মোসলেউদ্দিন সহ 52 জনের সনদ বাতিল। খোকনের বক্তব্য উন্মাদের প্রলাপ, বললেন তাপস ডিএসসিসির টাকা স্থানান্তরে অনিয়ম হয়নি বলে দাবি। রোহিঙ্গা প্রত্যাবাসনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, তৃতীয় পক্ষ নিয়ে ঝামেলায় বাংলাদেশ, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে যারা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল তারাই ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ মাথা তুলে দাঁড়াক, স্বাধীনতা বিরোধীরা তা কখনো চায়নি, এজন্যই তারা জাতির পিতাকে হত্যা করে। একটি জাতিকে স্বাধীন করতে বঙ্গবন্ধু তার জীবনের সব কিছু ত্যাগ করেছিলেন জানিয়ে শেখ হাসিনা বলেন, মানুষের অধিকার আদায়ে কাজ করতে গিয়ে জীবনে দীর্ঘ সময় তিনি কারাগারে কাটিয়েছেন। বঙ্গবন্ধুই বাংলাদেশের একমাত্র নেতা যিনি দলকে সংগঠিত করতে মন্ত্রিত্ব ত্যাগ করেছিলেন বলেও জানান প্রধানমন্ত্রী। 7 মার্চ ও 10 জানুয়ারির ভাষণ থেকে রাজনীতিবিদ ও নতুন প্রজন্মকে অনুপ্রেরণা নেয়ার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। এ সময় করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, মার্চ মাসে করোনার আরও একটি আঘাত আসতে পারে, এজন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। জাতির পিতার এই প্রত্যাবর্তন দিবসে এটাই আমাদের প্রতিজ্ঞা যে এ জাতি বিশ্বে মাথা উঁচু করে চলবে। স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিল আজকে তারাই ব্যর্থ। আজকে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে সারা বিশ্বে যে মর্যাদা পেয়েছে, এই মর্যাদা ধরে রেখে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাব এবং জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলা আমরা গড়ে তুলব। সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করে বিজয়কে সুসংহত করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভোরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। বিজয়ের 50 বছর পরও বিজয়ের শত্রুরা ষড়যন্ত্র করে চলছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের রুখতে এবং বাংলাদেশকে বদলে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ভোরে বঙ্গবন্ধু ভবনে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও চলে শ্রদ্ধা নিবেদন। এর আগে ভোরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন সহ সারা দেশে দলের সব কার্যালয়ে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সারা দেশে আওয়ামী লীগ এবং সংগঠনের সব সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের পক্ষ থেকেও নানা কর্মসূচির আয়োজন করা হয়। বিজয়ের শত্রুরা এখনো তারা ষড়যন্ত্র করছে। কাজে আজকের দিনে মুক্তিযুদ্ধের চেতনা, শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক অগণতান্ত্রিক অপশক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করে আমরা আমাদের বিজয়কে সুসংহত করব। দেশে করোনায় আরও 25 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 17 এবং নারী 8 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 7,781 জনের। 181টি ল্যাবে 24 ঘন্টায় 12,920 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,071 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 8.29%। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,22,453 জনে। সুস্থ হয়েছেন আরও 737 জন। এ নিয়ে মোট সুস্থ 4,66,801 জন। যক্ষ্মা প্রতিরোধী টিকা বিসিজি নিলেই করোনা সংক্রমণ হবে না, এমন তথ্যের সত্যতা মেলেনি।
টিকা নেয়ার পরও আক্রান্ত হয়েছেন 85% মানুষ। দেশের 7টি প্রতিষ্ঠানের গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। এতে দেখা গেছে সুস্থ হওয়ার পরও করোনা পরবর্তী জটিলতায় পড়েছেন 50% মানুষ। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং দীর্ঘমেয়াদে ওষুধ গ্রহণ করা ব্যক্তিদের মধ্যে কোভিড পরবর্তী জটিলতা বেশি। দেশে করোনা শনাক্তদের অর্ধেকই ঢাকায়। চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ করোনার হটস্পট। গত বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত এই 3 শহরের 1021 করোনা রোগীর উপর গবেষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল ও বিশ্ববিদ্যালয় সহ 7 প্রতিষ্ঠানের 11 গবেষক। কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার 4 সপ্তাহ পর এই গবেষণা করা হয়। এতে দেখা যায় আক্রান্তদের বেশিরভাগই তরুণ। সুস্থ হয়ে ওঠার পরও শ্বাসকষ্টের রোগীদের মধ্যে স্মরণশক্তি কমে যাওয়া, বিষণ্ণতা, শরীরে ব্যথা ও ঘুমের সমস্যা দেখা দেয়। আমরা দেখেছি কোভিড থেকে সুস্থ হওয়ার পরও প্রায় 1 মাস পরেও তাদের মধ্যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা, শারীরিক দুর্বলতা, অল্প পরিশ্রমে হাঁফিয়ে যাওয়া, ঘুমের সমস্যা, মনোসংযোগের ব্যাঘাত এবং বিষণ্ণতা ইত্যাদি অসুবিধা তাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ চলছে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্তদের সংক্রমিত হওয়ার হার ও পরবর্তী জটিলতাও বেশি। এছাড়া দীর্ঘ সময় ধরে ঔষধ সেবন করা ব্যক্তিদের মধ্যে কোভিড পরবর্তী জটিলতা বেশি। যারা দীর্ঘদিন ধরে মেডিকেশন বা ঔষধ গ্রহণ করছেন, অর্থাৎ সুনির্দিষ্ট কিছু ঔষধ অনেক দিন ধরে, অর্থাৎ যাদের দুর্বল ইমিউন সিস্টেম হতে পারে বা বিভিন্ন কারণে যারা অনেক দিন ধরে কোনো ওষুধ খাচ্ছেন 4-5 বছর ধরে, তাদের ক্ষেত্রে কোভিড পরবর্তী যে প্রতিক্রিয়াগুলো বা শারীরিক সমস্যাগুলো সেগুলোর হারটা অনেক বেশি দেখতে পেয়েছি আমরা। নির্দিষ্ট রক্তের গ্রুপের ব্যক্তিরা বেশি আক্রান্ত হয় এমন বাস্তবতাও মেলেনি গবেষণায়। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন বি পজিটিভ 36% এবং ও পজিটিভ 29%। আর যক্ষ্মা প্রতিরোধী BCG টিকা নিলে করোনা হয় না এমন বাস্তবতাও পাওয়া যায়নি। আমাদের গবেষণায় দেখা গেছে আমাদের দেশের কোভিড রোগীদের 90%-এরই সব বেসিক টিকাগুলো দেয়া আছে এবং 85%-ই বলেছে তাদের BCG টিকা দেয়া আছে। তার মানে আমরা সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাইনি যে BCG টিকা বা সাধারণ টিকাগুলো দেয়া থাকলে কোভিড হওয়ার সম্ভাবনা কমে যায়। গবেষণায় দেখা গেছে জটিলতা না থাকলেও আক্রান্তদের 70%ই উচ্চ মাত্রার অ্যান্টিবায়োটিক খেয়েছেন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিএসসিসির সাবেক মেয়র সাইদ খোকনের বক্তব্যকে উন্মাদের প্রলাপ বলে মন্তব্য করেছেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, ব্যক্তিগত আক্রোশ থেকে তার সমালোচনা করা হচ্ছে। মধুমতি ব্যাংকে সিটি কর্পোরেশনের টাকা স্থানান্তরে কোনো দুর্নীতি নেই বলেও জানান তাপস। এদিকে তাপসকে নিয়ে মন্তব্যের প্রতিবাদে ধানমন্ডিতে মিছিল ও সমাবেশ হয়েছে। ডিসেম্বরে অবৈধ দোকান উচ্ছেদে মাঠে নামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। গুড়িয়ে দেওয়া হয় ফুলবাড়িয়া সুপারমার্কেট 2 এবং সুন্দরবন স্কয়ার মার্কেটের অন্তত 1800 দোকান। এসব অবৈধ দোকান বরাদ্দের সাথে নাম আসে সাবেক মেয়র সাইদ খোকনের। এ উচ্ছেদকে অবৈধ বলে অভিহিত করেন সাইদ খোকন। শনিবার মানববন্ধন ডেকে অবৈধ দোকান উচ্ছেদ করায় তাপস মেয়র হিসেবে অযোগ্য বলে মন্তব্য করেন। মেয়র ফজলে নূর তাপস মেয়র হিসেবে দায়িত্ব পরিচালনায় অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন। পরদিন রোববার নগর ভবনে এক অনুষ্ঠানে বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ব্যক্তিগত আক্রোশ থেকে এসব মন্তব্য করছেন সাবেক মেয়র। জানান, কারোর বাধায় অবৈধ স্থাপনা উচ্ছেদ বন্ধ হবে না। কেউ ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে উম্মাদের মতো যদি প্রলাপ করে, সেই প্রেক্ষিতে আমি একটি দায়িত্বশীল পদে থেকে জবাব দেওয়াটা মনে করি না যে সমীচীন হবে। নিজের মধুমতি ব্যাংকে সিটি কর্পোরেশনের টাকা রেখে দুর্নীতি করছেন তাপস। সাইদ খোকনের এমন মন্তব্যেরও জবাব দিয়েছেন তিনি। বলেন, মধুমতি ব্যাংকে সিটি কর্পোরেশনের টাকা স্থানান্তরে কোনো দুর্নীতি হয়নি। মধুমতি ব্যাংকও সেরকম একটি বেসরকারি ব্যাংক যারা বিভিন্ন সংস্থা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে আমানত সংগ্রহ করে চলেছে। সুতরাং এটা কোনো আইন বহির্ভূত কিছু নেই, আর এখানে দুর্নীতিরও কোনো লেশমাত্র নেই। দুর্নীতি তখন হয় যখন কেউ উৎকোচ গ্রহণ করে। এদিকে সাইদ খোকন বিভ্রান্তমূলক বক্তব্য দিয়েছেন এমন দাবি করে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ের সামনে ডিএসসিসির 15 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও সমাবেশ হয়েছে। এ সময় সাইদ খোকনের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দেওয়া হয়। আজকে তারা উচ্ছেদ, আপনি তার জন্য দায়ী,
আমাদের মেয়র মহোদয় দায়ী না। এদিকে সচিবালয়ে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, তাপস ও সাইদ খোকনের পাল্টাপাল্টি বক্তব্য দলীয় কোনো কিছু নয়, এগুলো তাদের ব্যক্তিগত, দল কোনোভাবেই এর দায় নেবে না। মেয়র তাপস সাহেবের ব্যাপারে যে সাইদ খোকন বক্তব্য দিয়েছে এগুলো তাদের ব্যক্তিগত বক্তব্য, এখানে কোনো দলের কোনো কিছু নেই। নকশা বহির্ভূত দোকান বরাদ্দ দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সাইদ খোকন সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যবসায়ী। পিবিআইকে 31 জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটির সাবেক ও বর্তমান মেয়রের পাল্টাপাল্টি বক্তব্যে সরকারের সর্বগ্রাসী দুর্নীতি প্রকাশ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাস্থ্য খাত সহ সব প্রতিষ্ঠানেই সীমাহীন দুর্নীতি চলছে বলেও অভিযোগ করেন তিনি। রোববার বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। বর্তমান মেয়র একজন সাবেক মেয়র, বর্তমান মেয়র অভিযোগ করছেন যে সাবেক মেয়র এই দুর্নীতি করেছেন। তো তার মুখ দিয়ে বেরিয়ে আসছে যে গত কী হয়েছে, দুর্নীতি কী হয়েছে, আর যারা আজকাল আছেন তারা কি করছেন সেটাও আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি। সুতরাং এটা আপনার বর্তমান যে দুর্নীতির সামগ্রিক সর্বগ্রাসী চিত্র সেটাই বেরিয়ে আসছে। বিরতির পর ফিরে এলাম সংবাদ সন্ধ্যায়। যাচ্ছি পরের প্রসঙ্গে। বঙ্গবন্ধুর খুনি মোসলে উদ্দিন খান সহ 52 জনের মুক্তিযুদ্ধের সনদ বাতিল করে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। এতদিন পরও মুক্তিযোদ্ধা তালিকায় বঙ্গবন্ধুর খুনির নাম থাকার দায় নিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। তালিকাটি আরও যাচাই বাছাই করা হচ্ছে বলে জানান তিনি। দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মন্ত্রী। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭০তম সভায় ৫২ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিলের সিদ্ধান্ত হয়। গেজেট প্রকাশ হয় ৫ জানুয়ারি। তালিকা থেকে বাদ পড়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রিসালদার মোসলে উদ্দিন খান। মন্ত্রী জানান, মুক্তিযুদ্ধের সময়ে ও পরে পদবি ও ঠিকানার গরমিলের কারণে এতদিন তার নাম তালিকা রয়ে গিয়েছিল। গেজেট হয়ে গেছিল আপনার ৭৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর। ওইদের ওই পদ পদবিগুলোর একটু গরমিল থাকায় আমাদের একটু বের করতে সমস্যা হয়েছে। এটা আমাদের ব্যর্থতা, আমরা স্বীকার করি। এক প্রশ্নের জবাবে তিনি জানান, ফেব্রুয়ারি মাসে মুক্তিযোদ্ধাদের খসড়া ও যাচাই বাছাই শেষে ২৬ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। কারো বিষয়ে অভিযোগ পাওয়া গেলে তালিকা থেকে বাদ পড়বে। ২৬শে মার্চ আমরা তালিকা প্রকাশ করব। যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে, তদন্তাধীন থাকবে, তারা তদন্তের পরে তাদেরটা প্রকাশ করব। মন্ত্রী আরও জানান, মুক্তিযুদ্ধের পর বিভিন্ন বাহিনীতে যোগ দেওয়া সদস্যদের অনেককে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করে বাহিনীগুলো। এটি আইন বহির্ভূত বলে মন্তব্য করেন তিনি। বলেন, তাদের মধ্যে যারা মুক্তিযোদ্ধা নয়, পরীক্ষা নিরীক্ষা করে তাদেরও সনদ বাতিল করা হবে। সেনাবাহিনীতে বা বিমান বাহিনীতে বা বিজিবিতে বা পুলিশে ভর্তি হওয়ার সময় জিজ্ঞেস করছে যে তুমি মহান মুক্তিযুদ্ধের সময় কী করেছো, বলেছে আমি মুক্তিযোদ্ধা ছিলাম। তার পাশে লিখে দিয়েছে মুক্তিযোদ্ধা এবং পরবর্তীকালে গেজেট করে দিয়েছে। এটা তো তারা করতে পারে না। সেরকমও বহু প্রায় ১০-১২ হাজারের মতো আছে আমাদের জানা মতে। আমরা ইতিমধ্যেই সেগুলো বাতিল করে আবার এফেক্ট দেই নেই, একটা অসন্তুষ্টির কারণে যে সেগুলো যাচাই বাছাই করে পরে আমরা বাতিল গেজেটটা করব। তিনি জানান, যাদের মুক্তিযোদ্ধা সনদ বাতিল হবে ভাতা ও সুযোগ সুবিধা পাবে না তারা। চলতি মাসে সংসদ অধিবেশনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন পাশ করে এবছরই রাজাকারের তালিকা প্রকাশ করা হবে বলেও জানান মন্ত্রী। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নানা অধিকারের কথা বলে রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এক্ষেত্রে তৃতীয় পক্ষের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। চট্টগ্রামের সাবেক রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলামের 2টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতির জন্য মিয়ানমারই দায়ী, আর এ সমস্যার সমাধানও নির্ভর করবে তাদের উপরই। তবে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর উপরেই বাংলাদেশ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শিরিন আখতার। এইটা নিয়ে আমরা একটু ঝামেলা আছি। আমাদের সমস্যা হয়ে গেছে যে তৃতীয় পক্ষ এখানে এসেছে, যারা বিভিন্ন রকম রাইটসের কথা বলে
আমাদের হস্টেজ করে সেই রাইটসগুলো অর্জনের চেষ্টা করে। এইটা নিয়ে আমরা একটু ঝামেলা আছি, তবে আমাদের নাম্বার ওয়ান প্রায়োরিটি রিপাট্রিয়েশন অফ দ্য রোহিঙ্গা। টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় এক রোহিঙ্গা মারা যান, আহত হন অন্তত 10 জন। রাত 3টা থেকে টেকনাফের ওয়াইকং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির এ ঘটনা ঘটে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন 16-এর অধিনায়ক তারিকুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 21 নম্বর ক্যাম্পের চাকমারকুল এলাকায় 2 গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে 1 জন নিহত হয়েছেন, তবে নিহতের শরীরে গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানান তিনি। পরিস্থিতি বিবেচনায় ক্যাম্প এলাকায় সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাতে 3টার দিকে হঠাৎ করেই গোলাগুলির ঘটনা ঘটে। আমাদের পুলিশ টহলে ছিল, চেকপোস্টে ছিল। সকালে দেখা গেল যে একজন মারা গেছে, কিন্তু ওনার আবার কোথাও গুলির কোনো লাগে নাই। ধারণা করা হচ্ছে যে মাথায় হয়তো আঘাত পাইছে এই দৌড়াদৌড়িতে। আমরা ধারণা করছি যে ওই যে আধিপত্য বিস্তার বা প্রভাব বিস্তার এই রোহিঙ্গা ক্যাম্পে, এইটা ধারণা হচ্ছে। আমরা নামগুলো খোঁজার চেষ্টা করছি। চট্টগ্রামে দুদকের করা মামলায় টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমারের জামিন নামঞ্জুর করেছে আদালত। দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে সকালে কড়া নিরাপত্তায় প্রদীপকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। বুধবার এ মামলায় আদালতে জামিন আবেদন করেন প্রদীপের আইনজীবী। রোববার আসামির উপস্থিতিতে শুনানির দিন ঠিক করেন বিচারক। গত 23 আগস্ট প্রদীপ কুমার দাস ও তার স্ত্রী চুমকি কারুনের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন। মামলার এজাহারে বলা হয়, প্রদীপ কুমার দাস ও তার স্ত্রী চুমকি কারুনের বিরুদ্ধে দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে 13,13,175 টাকা সম্পদ অর্জনের তথ্য গোপন এবং ঘুষ ও দুর্নীতির মাধ্যমে 3,95,05,625 টাকা সম্পদ অর্জন করেছেন আসামিরা। 2018 সালে প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের তদন্ত শুরু করে দুদক। এদিকে প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে আজও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি দুদক। সংবাদ সন্ধ্যায় এ পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি। বিরতির পর আরো যা থাকছে স্বাগত আরেকবার দেখছেন সংবাদ সন্ধ্যা। জানাবো আরো কিছু খবর। মাস্টারমাইন্ড স্কুলের নিহত ছাত্রীর সঙ্গে গ্রেপ্তার একমাত্র আসামির অন্তত 2 মাস আগে থেকে সম্পর্ক ছিল বলে জানিয়েছেন রমনা বিভাগের উপকমিশনার সাজ্জাদুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যম ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে এ তথ্য জানা গেছে বলে জানান তিনি। সাজ্জাদুর রহমান বলেন, হাসপাতালে দেয়া বয়সের উপর ভিত্তি করেই পুলিশ নিহতের বয়স প্রাথমিকভাবে নথিভুক্ত করেছে। এদিকে ফরেনসিক প্রতিবেদনের পর জানা যাবে একাধিক ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে কিনা। একাধিক ব্যক্তি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সেই অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া হবে। যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে প্রাথমিকভাবে তাদের সম্পৃক্ততা পাওয়া যায়নি বলেই ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রতিদিন মোবাইলের ডাইরেক্ট মোবাইলে কথা হচ্ছে, আর যে সোশ্যাল মিডিয়ার স্পেশালি মেসেঞ্জারে তাদের হচ্ছে, মেসেজ আদান প্রদান হচ্ছে লম্বা সময় ধরে, এবং সেখানে অবশ্যই কিছু আলামত এসেছে যে আলামতগুলো হচ্ছে প্রমাণ করে যে তাদের ভিতরে পূর্ব পরিচয় এবং সম্পর্ক ছিল, ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বাদীপক্ষের সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণ মামলার চার্জ গঠনের পরবর্তী তারিখ 13 জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত। সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মহিতুল হক এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী রাশিদা সাইদ খানম জানান, গত 3 জানুয়ারি আদালত চার্জশিট গ্রহণের পর তা নিয়ে আসামি পক্ষের কোনো অভিযোগ বা বাদী পক্ষের নারাজি থাকলে আবেদনের জন্য 10 জানুয়ারি পর্যন্ত সময় দেন। তবে বাদীপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আরও 2 দিন সময় বাড়িয়ে মঙ্গলবার পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত। এছাড়া আসামি তারিকুল ইসলাম তারেক জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। গত বছরের 3 ডিসেম্বর মামলার প্রধান অভিযুক্ত ছাত্রলীগ কর্মী সাইফুর সহ 8 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। গত বছরের 25 সেপ্টেম্বর রাত 9:30টার দিকে এমসি কলেজে স্বামীর সাথে বেড়াতে আসা ওই গৃহবধূ ধর্ষণের শিকার হন।
সরকারের হাতে মজুদ কম, একে পুঁজি করে রমজানে আবারও চালের দাম বাড়াতে পারে ব্যবসায়ীরা, এমন আশঙ্কার কথা জানিয়েছে এসডিজি বাস্তবায়ন নাগরিক প্ল্যাটফর্ম। তবে সরকারি কর্মকর্তাদের দাবি, খাদ্যের মজুদ যথেষ্ট, চালের দাম বাড়ার কোনো শঙ্কা নেই। সকালে এসডিজি নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ভার্চুয়াল সংলাপে এসব কথা উঠে আসে। এ সময় কৃষি পণ্যের দাম নির্ধারণে কমিশন গঠনের পরামর্শ দেওয়া হয়। সরকারি সংস্থা টিসিবির হিসাবে গত কোরবানি ঈদের পর থেকে ঊর্ধ্বমুখী চালের দাম বছরের ব্যবধানে বেড়েছে ৪৬% পর্যন্ত। এমনকি মৌসুমেও নিয়ন্ত্রণে আসেনি বাজার। এই অবস্থায় সরবরাহ বাড়াতে শুল্ক কমিয়ে চাল আমদানির সুযোগ উন্মুক্ত করেছে সরকার। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, সরকারের হাতে চালের মজুদ মাত্র ৫ লাখ টন, যা খুবই কম। আর এই সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা, মজুদ করে বাজার নিয়ন্ত্রণ করছেন তারা। বোরোর পরে আমাদের ৮ মাস কোনো ধান থাকে না, এইটা বুঝতে হবে যে এই সময়টার মধ্যে কিভাবে চাহিদা এবং যোগানের আমি সামঞ্জস্য করব। চালের দাম বৃদ্ধির পেছনে মৌসুমী ও বড় ব্যবসায়ীদের কারসাজিকে দায়ী করছেন মিল মালিকরাও। যে কোনো মূল্য নির্ধারিত হয় বা দাম বাড়া কমা হয় যখন সরবরাহ বেশি থাকে, মূল্য তখন আপনার কমে যায়, সরবরাহ কমে গেলে মূল্য বেড়ে যায়। এইখানে মূল্য বৃদ্ধির একটাই কারণ যে আমাদের এইবারে ধান পর্যাপ্ত সরবরাহ ছিল না। পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার হিসাবে আগামী জুনে ৩০ লাখ টন খাদ্য উদ্বৃত্ত থাকবে। তাই সংকটের আশঙ্কা দেখছেন না সংস্থাটি। কনজাম্পশন হিসাব যদি করি তাহলে আমাদের জুনের ৩০ তারিখে যে আমাদের ৩০ লক্ষ টন চাল আমাদের উদ্বৃত্ত থাকবে। আমরা সেই কনফিডেন্স লেভেল থেকে কিন্তু আমরা বলছি আমাদের ২৯ থেকে ৩০ লক্ষ টন চাল উদ্বৃত্ত থাকবে। চালসহ যে কোনো কৃষি পণ্যের বাজার নিয়ন্ত্রণে মূল্য নির্ধারণ কমিশন গঠনের পরামর্শ দেন অর্থনীতিবিদরা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সমাজ সন্ধ্যায় পৌঁছে নিচ্ছে আর কি বিরতির পর আরো থাকছে। বিরতির পর ফিরে এলাম সমাজ সন্ধ্যায়, জানাচ্ছি আরো কিছু খবর। ফেডারেশন কাপে শ্রেষ্ঠত্ব ধরে রাখলো বসুন্ধরা কিংস। সাইফ স্পোর্টিংকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতল অস্কার ব্রুজনের দল। জয়সূচক গোলটি করেন আর্জেন্টাইন স্ট্রাইকার বেসেরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ম্যাচের শুরু থেকেই রক্ষণাত্মক সাইফ স্পোর্টিং বিপরীতে বেশ কিছু সুযোগ তৈরি করে বসুন্ধরা। এর মধ্যে বল জালে জড়িয়েছিলেন তপু বর্মন, তবে অফসাইডের কারণে গোল বাতিল হয়েছে। গোলশূন্য প্রথমার্ধের পর বিরতি থেকে ফিরে শুরুতেই সাফল্য পায় বসুন্ধরা। দলকে এগিয়ে নেন রাউল অস্কার বেসেরা। আসরের এটি আর্জেন্টাইন রিক্রুটের ৫ম গোল। বাকি সময়ে আর স্কোর লাইনে পরিবর্তন আসেনি। মৌসুম শুরুর টুর্নামেন্ট জিতে প্রিমিয়ার লিগে নামার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখলো চ্যাম্পিয়নরা। ২ টেস্ট ও ৩ ওয়ানডে সিরিজ খেলতে উইন্ডিজ ক্রিকেট দল এখন ঢাকায়। ৩ দিনের কোয়ারেন্টিনে থাকার পর বৃহস্পতিবার অনুশীলনে নামবে ক্যারিবীয়রা। দুটি ঘরোয়া আসরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সুরক্ষা বলয় তৈরির চ্যালেঞ্জ জিততে চায় বিসিবি। করোনাকালে সিরিজ সফলভাবে আয়োজনে সব প্রস্তুতি গুছিয়ে এনেছে বাংলাদেশ। ১০ মাস বিরতির পর অবশেষে ক্রিকেটের অতিথি দর্শন। ৩ ওডিআই আর ২ টেস্ট দিয়ে অপেক্ষা নতুন শুরু। আসার কথা প্রত্যাবর্তনের মুহূর্তে দেশের করোনা পরিস্থিতি উন্নতির দিকে। আক্রান্তের হার নিম্নমুখী। সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশগামী বিমানে ওঠার আগে ২ দফা কোভিড পরীক্ষা হয়েছে ক্যারিবীয়দের। গন্তব্যে পৌঁছেও ক্রিকেটের আগে বসতে হবে সেই কোভিড পরীক্ষায়। ৩ দিনে আবারও ২ দফা পরীক্ষা। নেগেটিভ সনদটা হাতে আসলেই মিলবে মাঠে নামার স্বাধীনতা। ক্যারিবীয়রা যখন ছাড়পত্রের অপেক্ষায়, ততক্ষণে মাঠে নেমে পড়েছে স্বাগতিকেরা। নিউ নর্মাল ক্রিকেটের চাহিদা এমনই। প্রোটোকলে স্বাগতিকদের চেয়ে বেশি বিধিনিষেধের মধ্য দিয়ে যেতে হয় অতিথিদের। দুইটি ঘরোয়া আসর আয়োজনের অভিজ্ঞতায় আন্তর্জাতিক মিশনের সেই চ্যালেঞ্জ জিততে চায় বিসিবি। আমরা খুবই অ্যালার্ট, কারণ এটা ইন্টারন্যাশনাল সিরিজ হতে যাচ্ছে এবং আমরা যেভাবে 2টা টুর্নামেন্ট করেছি তার চেয়ে বেশি এই ব্যাপার নিয়ে আমরা সিরিয়াস এবং আমরা যথেষ্ট কেয়ারফুলি এই জিনিসটা করবো, আমরা বায়োবাবলটা করব। আন্তর্জাতিক ক্রিকেট শুরুর আগে নিরাপত্তা নিয়ে তোড়জোড় নতুন কিছু নয়, তবে এবার পরিস্থিতি ভিন্ন। 3 স্তরের নিরাপত্তা নিশ্চিত করেও ঠিক নির্ভর থাকার উপায় নেই। করোনা নিয়ে সতর্কতায় বাড়তি উদ্যোগ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। যেহেতু এবার ভিতরে আসলে দর্শক থাকবে না, সেহেতু আমরা আউটার কর্ডন, রুফটপ, পিকেট এই জিনিসগুলো আমরা নিশ্চিত করব। আর ভিতরে আমাদের আসলে নিরাপত্তার যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের সাদা পোশাকে অলরেডি পুলিশ মোতায়েন হয়ে গেছে। কোভিড টেস্ট ছাড়া তাদের কাছে কেউ যেতে পারবে না।
সুরক্ষা বলয়ের ব্যক্তিগত অনুশীলনের আনুষ্ঠানিকতা শেষে 18 জানুয়ারি বিকেএসপিতে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে উইন্ডিজ, আর ওডিআই সিরিজ শুরু 20 জানুয়ারি। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকায় অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের প্রথম আন্তর্জাতিক আসর। এখন থেকে প্রতি বছর এমন আয়োজন হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 13 দেশের 35 বিদেশিদের সাথে যোগ দেন দেশি অ্যাথলিটরাও। বঙ্গবন্ধুর ঢাকা ম্যারাথনে ছেলেদের বিভাগে জয়ী মরক্কোর হিচাম আর নারী বিভাগে কেনিয়ার অ্যাঞ্জেলা তানুই। আর স্থানীয় অংশগ্রহণকারীদের মধ্যে সেরা হয়েছেন সেনাবাহিনীর ফারদিন মিয়া। তখনও ঢাকায় ফোটেনি ভোরের আলো। বনানীর আর্মি স্টেডিয়ামে রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় দেশি বিদেশি শত অ্যাথলিট। বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের প্রথম আসর শুরুর অপেক্ষায় সবাই। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় আসর। সকাল 6:30টার পরপরই 42 কিলোমিটার রাস্তা পেরোনোর যুদ্ধ শুরু মূল ম্যারাথনের 100 জন প্রতিযোগীর। পাশাপাশি ছিল হাফ ম্যারাথনের আয়োজনও। এটা চালু থাকবে, ঢাকা ম্যারাথন এটা চলবে। মুজিব বর্ষে যেটা ওপেন করা হলো এটা কন্টিনিউ করবে আমি আশা করছি। ঢাকা ম্যারাথনটি আজকে ওয়ার্ল্ড ম্যারাথনে একটি কিন্তু একটি বিশাল একটা মাইলফলক স্থাপন করতে সক্ষম হয়েছে, যে এটি দিল্লি বা লন্ডন ম্যারাথনের মতো ঢাকা ম্যারাথনটিও কিন্তু একটি তালিকায় আজকে অন্তর্ভুক্ত হলো। আর্মি স্টেডিয়াম হয়ে বনানী, গুলশান 1 ও 2 ঘুরে পুলিশ প্লাজা দিয়ে হাতিরঝিলে প্রবেশ করে অ্যাথলিটরা। সেখানে কয়েক দফা রাউন্ড দিয়ে মুক্তমঞ্চের সামনে শেষ। 2 ঘন্টা 10 মিনিট 40 সেকেন্ড সময় নিয়ে পুরুষ বিভাগের চ্যাম্পিয়ন মরক্কোর হিচাম লাকুহি, আর নারী বিভাগে 2 ঘন্টা 32 মিনিট 31 সেকেন্ড সময় নিয়ে সেরা কেনিয়ার অ্যাঞ্জেলা তানুই। এখানে যোগদান করতে পেরে ভালো লাগছে, কিন্তু ব্রিজগুলোতে উঠতে কষ্ট হয়েছে। সমতল রাস্তা হলে ভালো হতো। এখানে যেটা বেশ উঁচু নিচু, সে কারণে পরিশ্রম বেশি হয়েছে। সাফরানারে জয় জয়কার ভারতীয়দের। এখানে সবগুলো পুরস্কারই তাদের দখলে। আর দেশীয় অ্যাথলিটদের মধ্যে ফুল ম্যারাথনে বিজয়ী সেনাবাহিনীর ফারদিন মিয়া ও মেয়েদের সেরা পাপিয়া খাতুন। অন্যদিকে হাফ ম্যারাথনে বিজয়ী সোহেল রানা, দ্বিতীয় নৌবাহিনীর ইলাহি সর্দার। বিদেশি প্লেয়ারদের সাথে আমরা দৌড়াচ্ছি, ওদের পেজটা কিরকম, ওরা কিভাবে দৌড়াচ্ছে, ওদের কাছে আমরা অনেক কিছু ট্রেনিংয়ের সিস্টেম এবং হচ্ছে যে ওরা কি করে আমরা জেনে নিচ্ছি। এরকম ম্যারাথন প্রতি বছর আমাদের দেশে হোক, তাতে আমাদের দেশের অ্যাথলেটস প্লেয়ারগুলো আরও উন্নত হবে। এর পাশাপাশি চলছে ডিজিটাল ম্যারাথনও, যা চলবে 7 মার্চ পর্যন্ত। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের মাটিতে প্রথম কোনো আন্তর্জাতিক ম্যারাথনের আয়োজন। নিঃসন্দেহে এটি একটি মাইলফলক হয়ে থাকবে। তবে এটিই প্রথম নয়, ভবিষ্যতে এমন আয়োজন প্রতি বছর করার আশ্বাস মিলেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, হাতিরঝিল, ঢাকা। শেষ করছি সংবাদ সন্ধ্যা। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মার্চে করোনার আরও একটি আঘাত আসতে পারে, সবাইকে সতর্ক থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর। বারো থেকে 14,000 মুক্তিযোদ্ধার সনদ নিয়ে তদন্ত চলছে। মোসলেউদ্দিন সহ 52 জনের সনদ বাতিল। খোকনের বক্তব্য উন্মাদের প্রলাপ, বললেন তাপস। ডিএসসিসির টাকা স্থানান্তরে অনিয়ম হয়নি বলে দাবি। রোহিঙ্গা প্রত্যাবাসনের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, তৃতীয় পক্ষ নিয়ে ঝামেলায় বাংলাদেশ, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। স্টিকি ক্লিনার, কাঠ, গাড়ি অথবা বাড়ি, সব রঙে কার্যকরী। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।